প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি সুসেন কুমার বাড়ই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আজকের ক্লাসে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। এখান থেকে 10ম অধ্যায়টির নাম হচ্ছে সামাজিক সমস্যা ও আমাদের করণীয়। এই সামাজিক সমস্যার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে। তার ভিতর থেকে আমি একটি সমস্যা সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে প্রতিবন্ধী ধারণা। এই প্রতিবন্ধী ধারণা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। প্রতিবন্ধী কি? প্রথমে আমাদের জানা প্রয়োজন যে প্রতিবন্ধী কি। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ নিখুঁত দেহ বৈশিষ্ট্যের অধিকারী, অন্য এক ধরনের মানুষ রয়েছে যারা দেহগত দিক থেকে ত্রুটিপূর্ণ, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম। এ শ্রেণীর মানুষকে বলা হয় প্রতিবন্ধী। আর সাধারণ ভাষায় বলা যায় যে যেসব মানুষ সাধারণ জীবনযাপন করতে ব্যর্থ তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। উইকিপিডিয়ার প্রতিবন্ধিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী 8-10 জন যে কাজগুলো করতে পারে, ইম্পেয়ারমেন্টের কারণে যে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে পারে না, সে অবস্থাটাই হচ্ছে প্রতিবন্ধিতা। বাংলাদেশ প্রতিবন্ধী আইন 2001-এ বলা হয়েছে যে প্রতিবন্ধী অর্থ এমন ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন, তাদেরকেই প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ যারা দৈহিকভাবে মানসিকভাবে অসুস্থ তাদেরকে সাধারণ ভাষায় প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করা হয়। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিকলাঙ্গ ও প্রতিবন্ধী সমস্যাকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা একটি হচ্ছে দুর্বলতা, 2 অক্ষমতা, আরেকটি হচ্ছে
প্রতিবন্ধী। ইউনিসেফ প্রতিবন্ধতাকে অক্ষমতা এবং বিকলাঙ্গতা নামক দুটি প্রত্যয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তাহলে ইউনিসেফ কি বলছেন? অক্ষমতা এবং বিকলাঙ্গতা নামক এই দুটি প্রত্যয়ের মাধ্যমে প্রতিবন্ধীকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। ইউনিসেফ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী প্রতিবন্ধিতা হল শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা যা একজন মানুষের স্বাভাবিক কাজকর্মকে পূর্ণভাবে ব্যাহত করে। তার মানে বলছে শারীরিক এবং মানসিক ক্ষতির কারণে এমন কিছু সমস্যা বা বাধা যা একজন মানুষের স্বাভাবিক কাজকর্মকে পূর্ণভাবে বাধাগ্রস্ত করে, তাকেই প্রতিবন্ধী বলে। এছাড়াও জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী একজন প্রতিবন্ধী হচ্ছেন তিনি যার স্বীকৃত শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে যথোপযুক্ত কর্মসংস্থানের প্রত্যাশা কমে যায়। বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে এই প্রতিবন্ধিতার সংজ্ঞা দিয়েছেন। সাধারণভাবে বলা যায় যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে সমাজের প্রত্যাশিত ভূমিকা পালনে অক্ষম তারাই প্রতিবন্ধী। তাহলে প্রতিবন্ধী বিষয়টা কি বোঝা গেছে? আবারও বলি, প্রতিবন্ধী হচ্ছে যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক ক্ষতির কারণে সমাজের প্রত্যাশিত ভূমিকা পালনে অক্ষম তারাই হচ্ছে প্রতিবন্ধী। এবার আমরা আলোচনা করব প্রতিবন্ধী শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিশেষ চাহিদার জনগোষ্ঠী তথা প্রতিবন্ধিত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই 4টি শ্রেণী হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, 3 হচ্ছে দৈহিক, আরেকটি হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। তাহলে প্রতিবন্ধিতাকে কয়েক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 4টি শ্রেণীতে। প্রথমটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, দ্বিতীয়টা হচ্ছে মানসিক প্রতিবন্ধী,
তৃতীয় হচ্ছে দৈহিক প্রতিবন্ধী, 4 হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। সামাজিক প্রতিবন্ধী। তাহলে বলছে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী আর হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের বাংলাদেশ সরকার প্রণীত সম সুযোগ অধিকার ও পূর্ণ অংশগ্রহণের ভিত্তিতে 1997 অনুযায়ী প্রতিবন্ধীদের 7টি শ্রেণীতে বিভক্ত করেছে। তাহলে বলছে বাংলাদেশ সরকার 1997 একটি আইন করেছিল। এই আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের 7টি শ্রেণীতে বিভক্ত করেছে। এই 7টি শ্রেণীর মধ্যে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, 3 হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, এরপরে মানসিক চরম প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, আরেকটি হচ্ছে বহুমুখী প্রতিবন্ধী, আরেকটি হচ্ছে 7 বহুমুখী প্রতিবন্ধী। আমরা কয়েকটি প্রতিবন্ধী সম্পর্কে একটু আলোচনা করি। যেমন শারীরিক প্রতিবন্ধী কাকে বলে আমরা সবাই বুঝি, যারা কোনো অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কারণে স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ, তাদেরকে শারীরিক প্রতিবন্ধী বলে। যেমন অন্ধ, বধির, ল্যাংড়া, তারপরে অপুষ্টির শিকার, বৃদ্ধ প্রভৃতি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী কাকে বলে? মানসিক পীড়ায় আক্রান্ত এবং কম বুদ্ধিসম্পন্ন যেসব ব্যক্তি আছে তাদেরকে মানসিক প্রতিবন্ধী বলে। অর্থাৎ আমরা যাকে পাগল বলি, মাথা খারাপ বলি, এরা প্রত্যেকেই মানসিক প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। আচ্ছা, সামাজিক প্রতিবন্ধী কাকে বলে? বিভিন্ন সামাজিক পরিস্থিতির শিকার হয়ে অবাঞ্ছিত ও লাঞ্ছিত জীবনযাপন করে যারা, তাদেরকে সামাজিক প্রতিবন্ধী বলে। বিভিন্ন সামাজিক পরিস্থিতির শিকার হয়ে লাঞ্ছিত জীবনযাপন করে যারা, তাদেরকে সামাজিক প্রতিবন্ধী বলে। যেমন আমরা বলতে পারি কয়েদি, পরিত্যক্ত শিশু, এতিম, অর্থাৎ সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে এরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, এদেরকে আমরা সামাজিক প্রতিবন্ধী বলতে পারি। এরপরে অর্থনৈতিক প্রতিবন্ধী কাকে বলে? অর্থনৈতিক দুরবস্থার কারণে বাঞ্ছিত জীবনযাপনে অপারগ, অর্থাৎ টাকা পয়সার অভাবে
কাঙ্ক্ষিত জীবনযাপনে ব্যর্থ যারা, তাদেরকে অর্থনৈতিক প্রতিবন্ধী বলা হয়। যেমন বলা যায় যে নিঃস্ব যারা, যাদের কিছুই নেই, ভবঘুরে আছে যারা, শুধু ঘুরে বেড়ায়, কোনো কাজকর্মই করে না, শুধু ঘুরে বেড়ায়। এরপরে ভিক্ষুক, কিছু ভিক্ষুক আছে ভিক্ষা করে কিন্তু তাদের জায়গা জমি আছে, তাদেরকে কিন্তু বলা যাবে না যে অর্থনৈতিক প্রতিবন্ধী। যাদের কিছুই নেই, ভিক্ষা করে জীবনযাপন করে, তারাই হচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধী। এ হচ্ছে মানে প্রতিবন্ধিতার শ্রেণীবিন্যাস। এবার আমরা আলোচনায় যাব প্রতিবন্ধিতার কারণ। প্রতিবন্ধিতার কারণ সম্পর্কে আমি আলোচনা করছি। বিভিন্ন কারণে মানুষ প্রতিবন্ধী হয়ে থাকে। এক নম্বর হচ্ছে, আমি বলি যদি রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে বিয়ে করলে তাদের সন্তান সন্ততি প্রতিবন্ধী হয়। অর্থাৎ আমার সাথে রক্তের সম্পর্ক রয়েছে এমন চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো ভাই বোনের যদি বিয়ে হয়, তাদের যে সন্তান উৎপন্ন হবে তাদের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে উচ্চ মাত্রার জ্বরের কারণে অনেক সময় বাচ্চারা প্রতিবন্ধী হতে পারে। মস্তিষ্কে কিছু কিছু ইনফেকশন বা টিউমার হওয়ার কারণেও অনেক সময় মানুষ প্রতিবন্ধী হয়। তারপরে গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব ঘটলে ওই যে মায়ের পেটে যে সন্তান, সেটা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে প্রত্যেকের সচেতন থাকা উচিত। এরপরে বলা যায় জন্মের পর থেকে মা ও শিশুর পুষ্টির অভাব ঘটলে, শিশু জন্মের পর শিশু মায়ের দুধ খাচ্ছে কিন্তু মাও অপুষ্টিতে ভুগছে, বাচ্চাও অপুষ্টিতে ভুগছে, সুতরাং ওই বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। ভিটামিনের অভাবে, অনেক সময় ভিটামিনের অভাবেও বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। এরপরে আয়োডিনের অভাব। আয়োডিন কিন্তু আমাদের মানব শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। এই আয়োডিনের অভাবেও কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে মা কোনো ধরনের কড়া ঔষধ গ্রহণ করলে অথবা কীটনাশক, রাসায়নিক দ্রব্য, বিষক্রিয়া গ্রহণ করে থাকলে কিন্তু ওই মায়ের পেটের সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় কোনো মা যদি অসুস্থ হয়, অর্থাৎ বিশেষ করে হাম হয়, তাহলে ওই মায়ের সন্তানও প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে মায়েদের যদি হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা অথবা ডায়াবেটিস থাকে, তাহলেও কিন্তু সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে।
আজকাল দেখা যায় যে ধূমপান, আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গর্ভধারিণী মায়েরা যদি মদ পান, ধূমপান, তামাক পাতা ব্যবহারের অভ্যাস থাকে তাহলে তাদের গর্ভের সন্তানও কিন্তু প্রতিবন্ধী হতে পারে। এরপরে বলা যায় অপ্রশিক্ষিত ধাত্রী বা ডাক্তার দ্বারা প্রসব করানোর কারণে নবজাতক শিশু মাথায় আঘাতপ্রাপ্ত হলে, অর্থাৎ সন্তান প্রসবের সময় অপ্রশিক্ষিত অনভিজ্ঞ লোক দ্বারা যদি সন্তান প্রসব করানো হয় তাহলে বাচ্চার মাথায় আঘাত যদি পেয়ে থাকে তাহলে ওই বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। সুতরাং এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, অর্থাৎ শিক্ষিত এবং অভিজ্ঞ লোক দ্বারাই আমাদের সন্তান প্রসব করানো উচিত। জন্মের সময় যদি দেখা যায় প্রয়োজনীয় অক্সিজেনের অভাব, যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন একটি বাচ্চার, এই অক্সিজেনের অভাব যদি দেখা দেয় তাহলেও কিন্তু যে কোনো বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। দুর্ঘটনার কারণে, সেটা কোনো বাচ্চারও দুর্ঘটনা হতে পারে, গর্ভাবস্থায় মার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু বাচ্চা বা মা যে কেউ প্রতিবন্ধী হতে পারে। আরেকটি হচ্ছে পঙ্গুত্ব নিয়েই জন্মগ্রহণ করে। অনেক বাচ্চা আছে যারা জন্ম থেকেই পঙ্গু, শারীরিক শরীরের যে কোনো একটি অঙ্গ, হাত পা এরকম যদি হয় তাহলে সেটি জন্মকালীন জন্ম প্রতিবন্ধী তাদেরকে বলা হয়। এরপরে জন্মের পরে যদি হয় পোলিও, টাইফয়েড, নিউমোনিয়া, রিকেটস ইত্যাদি রোগের কারণেও কিন্তু প্রতিবন্ধী হয়। সুতরাং প্রতিবন্ধিতার বহুত কারণ আছে, আমাদের এ ব্যাপারে প্রত্যেকেরই সচেতন হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক যদি সচেতন হয় তাহলে প্রতিবন্ধিতার হার কমতেই থাকবে। এরপর আমরা আলোচনা করব এই প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায়। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায় সম্পর্কে আমি কিছু আলোচনা করি। প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য সর্বাগ্রে প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রতিবন্ধিত্ব পাপের ফল নয়, অভিশাপ নয়, কলঙ্ক বা বোঝা নয়। এই মনোভাব পোষণ করে তাদেরকে সাধারণ মানুষের মতো ভাবতে হবে, অর্থাৎ প্রতিবন্ধীদের কখনোই খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। এরপরে সর্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে সমতা ও পূর্ণ অংশগ্রহণের নীতিমালা অনুসরণ করতে পারে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে নীতিমালা, একজন প্রতিবন্ধী তাদের জন্য একই নীতিমালা অনুসরণ করতে হবে। প্রতিবন্ধীদের সাথে সবসময় নমনীয় আচরণ করতে হবে এবং তাদের সাথে দূরত্ব ঘুষিয়ে মিলেমিশে থাকতে হবে। তাদের প্রতি ঘৃণা, অবজ্ঞা আমাদের প্রত্যেকের পরিহার করে কিন্তু চলতে হবে। আমরা স্বাভাবিক মানুষ যেমন চলাফেরা করছি, তাদেরকে যেমন ভালোবাসছি, একজন প্রতিবন্ধীদেরকেও আমাদের তদ্রূপ আচরণ তাদের সাথে করতে হবে। সম অধিকারের ভিত্তিতে তাদের জন্য মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে।
অর্থাৎ একজন মানুষের জীবন ধারণের জন্য যেগুলো প্রয়োজন একজন প্রতিবন্ধীর সেগুলো পূরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদেরকে আলাদাভাবে না দেখে সাধারণ নাগরিকদের মতোই মৌলিক উপকরণের ব্যবস্থা আমাদের প্রত্যেকেরই করতে হবে। প্রতিবন্ধীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যে এক্ষেত্রে নারী ও পুরুষ প্রতিবন্ধীদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে নারী প্রতিবন্ধীরা পিছিয়ে না পড়ে। প্রতিবন্ধীদের মেধা, যোগ্যতা, সামর্থ্যের সর্বোচ্চ বিকাশ, স্বাধীন ও আত্মনির্ভরশীল জীবন নিশ্চিত করার জন্য পুনর্বাসনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণমাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাফল্যের কাহিনী তুলে ধরতে হবে। অর্থাৎ এই প্রতিবন্ধীরা যে কাজ করে স্বাবলম্বী হচ্ছে এটা বিভিন্ন মিডিয়ায় প্রচার করতে হবে, যাতে অন্য প্রতিবন্ধীরা সেটা দেখে উদ্বুদ্ধ হবে। বধিরদের জন্য বিশেষ স্কুল কলেজ প্রতিষ্ঠা করে তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। অর্থাৎ যারা কথা বলতে পারে না, কানে শুনে না, তাদের জন্য আলাদা স্কুল কলেজের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে এই প্রতিবন্ধী সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ সরকারি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য জাতীয় বিশেষ শিক্ষা কার্যক্রম, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সরকারি বিদ্যালয়, সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম, শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন, ব্রেইল প্রেস অর্থাৎ ব্রেইল পদ্ধতিতে তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। কৃত্রিম অঙ্গ উৎপাদন, মানসিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সরকারের এসব কর্মসূচিকে আরও জোরদার করা প্রয়োজন। বাংলাদেশ সরকার এই প্রতিবন্ধিতার সমস্যা সমাধানের জন্য বেশ আন্তরিক এবং কাজ করছে। আমাদের অগ্রগতি দিন দিন হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন যে সমস্ত বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ খুবই সীমিত। সমসুযোগের ভিত্তিতে সকল পর্যায়ে তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা বৃদ্ধি ও সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য একটি নির্দিষ্ট কোটা এবং সাধারণের জন্য যেমন তদ্রূপ করতে হবে। প্রতিবন্ধী জনগণের চলাচলের সুবিধার্থে তাদের মাঝে সাদা ছড়ি বিতরণ করতে হবে। অর্থাৎ অন্ধ যারা তারা দেখবা পথ চলে যখন সাদা ছড়ি দিয়ে অর্থাৎ লাঠি দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে পথ চলে। প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ তাদের যে অধিকার আছে এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এছাড়া সর্বশেষ যেটা বলা যায় যে বার্ষিক যে একটা বাজেট, এই বাজেটে প্রতিবন্ধী জনগণের জন্য
পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে এবং সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী মানুষের অগ্রাধিকার দিতে হবে। আমাদের সরকার কিন্তু সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। এই সামাজিক যে নিরাপত্তা বেষ্টনীর যে কর্মসূচি আছে, প্রত্যেকটি কর্মসূচিতে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে, তাহলে প্রতিবন্ধী সমস্যার সমাধান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিবন্ধিতার ধারণা সম্পর্কে আমি আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।